সুপ্রিয় দূরের ও কাছের শিক্ষার্থীবৃন্দ, রিকাবিবাজার উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমি জাহানারা আক্তার রনি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আসসালামু আলাইকুম। আজ আমরা নবম দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায়ের আলোকে মূলধনী আয় ব্যয় প্রাক্কলন সম্পর্কে 2019 সালের সৃজনশীল সমাধান করব। তার আগে সৃজনশীলগুলো করার আগে যে সূত্রগুলোর সম্মুখীন হব সে সূত্রগুলো সম্পর্কে জেনে নিই। প্রথমত আমরা জেনে নিই গড় মুনাফার হার কিভাবে নির্ণয় করতে হবে। গড় মুনাফার হার নির্ণয়। গড় মুনাফার হার নির্ণয়। গড় মুনাফার হার নির্ণয় করতে গেলে প্রথমে আমরা বের করব গড় নিট মুনাফা। গড় নিট মুনাফা। গড় নিট মুনাফার সূত্র হচ্ছে নিট মুনাফা ডিভাইডেড বাই প্রকৃত আয়ুষ্কাল অথবা বছরের সংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা, যখন আমরা গড় মুনাফার হার নির্ণয় করতে যাব প্রথমে আমরা বের করব গড় নিট মুনাফা। গড় নিট মুনাফার সূত্র হচ্ছে নিট মুনাফা ডিভাইডেড বাই প্রকৃত আয়ুষ্কাল। অর্থাৎ উদ্দীপকে আমাদের নিট মুনাফা যখন সরাসরি দেওয়া থাকবে তখন নিট মুনাফাগুলো আমরা সব যোগ করে দেব, এবং প্রকৃত আয়ুষ্কাল বলতে বোঝানো হচ্ছে বছরের সংখ্যা। অর্থাৎ বছরের সংখ্যা 5 বছর হতে পারে, 6 বছর হতে পারে, সেই বছরের সংখ্যাটা আমরা নিট মুনাফার সাথে ভাগ করে দেব। পরবর্তী হচ্ছে গড় বিনিয়োগ। গড় বিনিয়োগ। গড় বিনিয়োগের সূত্র হচ্ছে প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই 2। প্রাথমিক বিনিয়োগটা কোথায় থাকে? উদ্দীপকের প্রথমেই দেখবে তোমরা সৃজনশীলের প্রথমেই উদ্দীপকে প্রাথমিক বিনিয়োগ দেওয়া থাকবে এবং ভগ্নাবশেষ মূল্য দেওয়া থাকবে। ভগ্নাবশেষ মূল্য অধিকাংশ ক্ষেত্রে দেওয়া থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেওয়া থাকে না। সেক্ষেত্রে প্রাথমিক বিনিয়োগকে আমরা 2 দ্বারা ভাগ করলে গড় বিনিয়োগ পেয়ে যাব। অবশেষে আমরা বের করব গড় মুনাফার হার। গড় মুনাফার হার। এবার দেখি গড় মুনাফার হারের সূত্র কি। গড় মুনাফার হারের সূত্র হচ্ছে গড় নিট মুনাফা। গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইন্টু 100। খুব সহজেই বুঝতে পারছি। গড় মুনাফার হার নির্ণয় করতে গেলে প্রথমে আমরা বের করব গড় নিট মুনাফা। গড় নিট মুনাফার সূত্র হচ্ছে নিট মুনাফা ডিভাইডেড বাই প্রকৃত আয়ুষ্কাল অথবা বছরের সংখ্যা। পরবর্তীতে বের করব গড় বিনিয়োগ। গড় বিনিয়োগের সূত্র হচ্ছে প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই 2। প্রাথমিক বিনিয়োগটাও উদ্দীপকের প্রথমেই শুরুতেই দেওয়া থাকবে। এবার পরিশেষে বের করব গড় মুনাফার হার। তাহলে গড় মুনাফার হারের সূত্র কী দাঁড়াচ্ছে? গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইন্টু 100। এবার আমাদের আরেকটি কথা, নিট মুনাফা কোনো কোনো ক্ষেত্রে উদ্দীপকে সরাসরি দেওয়া থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে যদি নিট মুনাফা দেওয়া না থাকে তাহলে আমাদেরকে নিট মুনাফা বের করে নিতে হবে। এবার দেখি নিট মুনাফা কিভাবে বের করতে হবে। নিট মুনাফা বের করার জন্য আমাদেরকে একটা ছক অঙ্কন করতে হবে। নিট মুনাফা নির্ণয়। নিট মুনাফা কখন নির্ণয় করতে হবে? যখন সরাসরি উদ্দীপকে নিট মুনাফা দেওয়া না থাকে সেক্ষেত্রে আমাদেরকে নিট মুনাফা নির্ণয় করতে হবে। মনে করি বছরের সংখ্যা 5টি বছরের সংখ্যাকে আমরা নিট মুনাফা তৈরি করি ধরে নিলাম। প্রথমেই লিখব বিবরণ, পরবর্তীতে লিখব বছর সংখ্যা 1, বছর 2, বছর 3, বছর 4, বছর 5। বছরের সংখ্যা আমি সংক্ষেপে শুধু লিখে দিলাম। বছর 1, বছর 2, বছর 3, বছর 4, বছর 5 ধরে নিলাম বছরের সংখ্যা 5। এবার নিট মুনাফার মধ্যে কি আসতে পারে? অবচয়, করপূর্ব আয়। অবচয় ও করপূর্ব আয় এই লেখাগুলো কোথায় থাকতে পারে? উদ্দীপকের প্রথমে উদ্দীপকটিতে থাকতে পারে। নিট মুনাফা নির্ণয় করতে গেলে অবচয়, করপূর্ব আয়। তারপর আমরা কি থাকতে পারে, কি বের করতে পারি? বিক্রয়। যদি বিক্রয় দেওয়া থাকে, যদি বিক্রয় দেওয়া থাকে, বিক্রয় কীভাবে দেওয়া থাকবে? প্রত্যেকটি বছরের সংখ্যার অনুযায়ী টাকার পরিমাণ দেওয়া থাকবে। এবার বিক্রয় থেকে আমরা কি বাদ দিতে পারি? চলতি খরচ। বিক্রয় থেকে কি বাদ দিতে পারি?
চলতি খরচ মনে করি 20% অথবা বিক্রয়ের উপর 30%। চলতি খরচগুলো কী কী হতে পারে? কাঁচামাল, শ্রমিকের মজুরি ইত্যাদি। এবার বিক্রয় থেকে চলতি খরচ বাদ দেওয়ার পরে আমাদের বের করতে হবে স্থায়ী খরচ। স্থায়ী খরচও বিক্রয়ের উপর যে কোনো পার্সেন্ট হতে পারে, আমি ধরে নিলাম 20% অথবা 30%। বিক্রয় থেকে চলতি খরচ বাদ দিলাম, স্থায়ী খরচ বাদ দিলাম। স্থায়ী খরচ কী কী হতে পারে? কারখানার ব্যয়। স্থায়ী খরচ ধরে নিলাম কারখানার ব্যয়। সর্বশেষ কী বাদ দিতে হবে? অবচয়। যে কোনো দু একটি অ্যামাউন্ট থাকতে পারে অবচয়, কর পূর্ব আয়, এগুলো থাকতে পারে নাও থাকতে পারে। কিন্তু নিট মুনাফার ক্ষেত্রে কি কি নির্ণয় করে নিট মুনাফা বের করতে হবে সেই তালিকাগুলো দিয়ে দিলাম। প্রথমে দিলাম অবচয়, কর পূর্ব আয়, তার সাথে সাথে কি দিলাম? বিক্রয় থেকে কি বাদ দিতে হবে? চলতি খরচগুলো কি কি? কাঁচামাল, শ্রমিকের মজুরি। পরবর্তীতে থাকতে পারে স্থায়ী খরচগুলো হচ্ছে কারখানার ব্যয়। এরপরে আমরা বাদ দিব অবচয়। সবগুলো অ্যামাউন্ট দেওয়া থাকবে, শুধুমাত্র অবচয়ের মান দেওয়া থাকবে না, আমাদেরকে অবচয়ের মান বের করে নিতে হবে। অবচয় বাদ দিলে যে অ্যামাউন্ট আসবে তার নাম হবে করযোগ্য মুনাফা। বিক্রয় থেকে অবচয় পর্যন্ত বাদ দেওয়ার পরে যে টাকার পরিমাণটা বের হবে সেই টাকার নাম হবে করযোগ্য মুনাফা। এবার করযোগ্য মুনাফা থেকে কর বাদ দিতে হবে। উদ্দীপকের শেষেই বিক্রয়ের উপর 30% কর দেওয়া থাকবে। অবচয় বের করার পরে আমরা কর নির্ণয় করব। কর নির্ণয় করার পরে ফাইনালি যে নামটা আসবে, অ্যামাউন্ট আসবে, টাকার পরিমাণ বের করব, তার নাম হচ্ছে নিট মুনাফা। তার নামটি ওই নিট মুনাফা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কেন নিট মুনাফা বের করলাম? যখন আমরা গড় মুনাফার হার নির্ণয় করতে যাব, প্রথমেই গড় নিট মুনাফা বের করেছিলাম। গড় নিট মুনাফার সূত্র হচ্ছে নিট মুনাফা ডিভাইডেড বাই প্রকৃত আয়ুষ্কাল। এখন নিট মুনাফা দুইভাবে দেওয়া থাকবে, একটা হচ্ছে সরাসরি প্রত্যক্ষ এবং আরেকটি হচ্ছে পরোক্ষ। পরোক্ষের ক্ষেত্রে আমরা কি করতে পারি? উদ্দীপকে যদি দেওয়া থাকে অবচয়, কর পূর্ব আয়, বিক্রয় থেকে দেওয়া থাকতে পারে চলতি খরচ, স্থায়ী খরচ, এগুলি বাদ দেওয়ার পরে, অবচয় বাদ দেওয়ার পরেই করযোগ্য মুনাফা আসবে। করযোগ্য মুনাফা থেকে কর বাদ দিলেই নিট মুনাফা বের হয়ে যাবে। সুতরাং বুঝতেই পারছি, যদি নিট মুনাফা বের করা না থাকে তাহলে আমাদেরকে নিট মুনাফা বের করতে হবে। অবচয়, কর পূর্ব আয়, বিক্রয় থেকে চলতি খরচ বাদ, স্থায়ী খরচ বাদ, অবচয় বাদ দেওয়ার পরে করযোগ্য মুনাফা আসবে, তার থেকে কর বাদ দিলেই নিট মুনাফা। এবার আমরা দেখে নেব অবচয় কিভাবে বের করতে হয়। অবচয় নির্ণয়ের সূত্রটি আমরা জেনে নিই। অবচয় নির্ণয় করতে হয় প্রাথমিক বিনিয়োগকে বছরের সংখ্যা অথবা প্রকৃত আয়ুষ্কাল দিয়ে ভাগ করলেই আমরা অবচয় পেয়ে যাব। তাহলে অবচয় নির্ণয় সূত্রটি কি দাঁড়ালো? প্রাথমিক বিনিয়োগকে প্রকৃত আয়ুষ্কাল বা বছরের সংখ্যা দিয়ে ভাগ করলে অবচয়ের মান পেয়ে যাব। এবার আমরা আসব, প্রথমে এসেছিলাম গড় মুনাফার হার কিভাবে নির্ণয় করতে হয়। গড় মুনাফার হার বের করতে গিয়ে নিট মুনাফা যদি পরোক্ষভাবে থাকে, সরাসরি দেওয়া না থাকে, সেক্ষেত্রে নিট মুনাফা কীভাবে বের করতে তাও দেখলাম। এবার নিট মুনাফার ক্ষেত্রে যখন অবচয়ের মুখোমুখি হলাম, অবচয় কিভাবে বের করতে হয় তাও আমরা নির্ণয় করলাম। এবার আমরা আসব পেব্যাক সময় নির্ণয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা করব পেব্যাক সময় নির্ণয়। আচ্ছা, আমরা যখন পেব্যাক সময় নির্ণয় করতে যাব, ধরে নিলাম বছরের সংখ্যা 5টি বছরের সংখ্যা আনুমানিকভাবে ধরে নিলাম অঙ্ক করার স্বার্থে। পেব্যাক সময় নির্ণয় করতে গেলে প্রথমে লিখব বিবরণ, বছর 1, বছর 2, বছর 3, বছর 4, বছর 5।
5টি বছর। এবার বিবরণের ভিতরে কি আসবে? নিট মুনাফা। পেব্যাক সময় নির্ণয় করতে গেলে নিট মুনাফা নিতে হবে, সরাসরি হোক বা নির্ণয় করার পরে হোক। যে নিট মুনাফাগুলি বের হয়েছে সেই নিট মুনাফাগুলো আমরা বসিয়ে দেব বছরের তালিকা অনুযায়ী। নিট মুনাফার সাথে এখন কি করব? অবচয় যোগ করে দেব। অবচয় কিভাবে পেয়েছিলাম? অবচয় সরাসরি থাকে না, এটা নির্ণয় করতে হয়। প্রাথমিক বিনিয়োগকে প্রকৃত আয়ুষ্কাল দিয়ে ভাগ করলেই অবচয়ের মান আমরা পেয়ে যাব। এবার নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে যে অ্যামাউন্ট আসবে তার নাম হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। নগদ আন্তঃপ্রবাহ নিট মুনাফা আমরা নির্ণয় করে ফেলেছি। তাহলে দেখা যাচ্ছে যখন আমরা পেব্যাক সময় নির্ণয় করতে যাব সেক্ষেত্রে আমাদেরকে নিট মুনাফাকে অবচয়ের সাথে যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ বের হয়ে যাবে। এবার আমরা পেব্যাক করার জন্য একটি উদাহরণের সাহায্য নিই। ধরে নিলাম প্রাথমিক বিনিয়োগ 5 লক্ষ টাকা। শিক্ষার্থী বন্ধুরা, একটি তালিকার মাধ্যমে বা একটি চার্টের মাধ্যমে আমরা ধরে নেই পেব্যাকের নগদ আন্তঃপ্রবাহ পেয়ে গেছি বছর 1, বছর 2, বছর 3, বছর 4, বছর 5-এর। এবার যখন আমরা পেব্যাকে নগদ আন্তঃপ্রবাহ বের করে ফেলব তখন আমরা একটি ছক নির্ণয় করব। ছক বছর, প্রথম ছকের ঘরের নাম বছর, পরবর্তীটার নাম নগদ আন্তঃপ্রবাহ, পরেরটির নাম ক্রমযোজিত নগদ প্রবাহ। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা 5টি বছর আনুমানিকভাবে ধরলাম, 5টি বছর তুলে ফেললাম। তারপর নগদ আন্তঃপ্রবাহ মনে করো আমরা নির্ণয় করেছি প্রথম বছরে 1,60,000, দ্বিতীয় বছরে 1,70,000, তৃতীয় বছরে 1,75,000, চতুর্থ বছরে 1,80,000, পঞ্চম বছরে 1,85,000। এবার ক্রমযোজিত নগদ প্রবাহ আমরা সবাই জানি। ক্রমযোজিত কিভাবে বের করতে হয়? প্রথম বছরের নগদ আন্তঃপ্রবাহ আমরা হুবহু বসিয়ে দিলাম। তার পরবর্তীতে ক্রমযোজিত প্রথম বছরের সাথে দ্বিতীয় বছর যোগ করে বসালাম 3,30,000, পরবর্তী বসালাম 5,05,000, এর পরবর্তী চতুর্থ বছরের সাথে যোগ করে বসালাম 6,85,000, পঞ্চম বছরে বসালাম 8,70,000। এবার আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রাথমিক বিনিয়োগকে কেন্দ্র করে পেব্যাক সময় নির্ণয় করতে হবে। প্রাথমিক বিনিয়োগ ধরে নিয়েছিলাম 5 লক্ষ টাকা। এবার প্রাথমিক বিনিয়োগের কাছাকাছি, সর্বোচ্চ কাছাকাছি দেখতে গেলে দেখা যায় 5,05,000 হয়ে যায়, কিন্তু আমার এর চাইতে একটু কম নিতে হবে 3,30,000। এর চাইতে কিছু কম নেওয়া যাবে না, কাছাকাছি কম নিতে হবে, এর চাইতে ঊর্ধ্বে যাওয়া যাবে না। তাহলে ক্রমযোজিত প্রাথমিক বিনিয়োগ 5 লক্ষ টাকা, তার কাছাকাছি আছে 3,30,000 টাকা। 3,30,000কে আমরা সি ধরে নিলাম। সি এর সাথে সরাসরি বছরের সংখ্যাকে, সরাসরি সংখ্যাকে আমরা এ ধরে নিলাম এবং পরবর্তী বছরকে আমরা ডি ধরে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখন এ, সি, ডি এবং এনসিওর আমরা সংজ্ঞা জেনে নেব। এখানে এ হচ্ছে যে বছরের ক্রমযোজিত বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ মূল বিনিয়োগের কাছাকাছি। আমাদের মূল বিনিয়োগ ছিল 5 লক্ষ টাকা, মূল বিনিয়োগের কাছাকাছি 3,30,000কে বছরের সরাসরি বছর ধরলাম এ। তাহলে এর পরিচয় পেয়ে গেলাম। এবার যাবছি এ বছরের ক্রমযোজিত বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ, এ বছরের ক্রমযোজিত বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। এবার দেখব ডি কাকে বলে? এই বছরের পরবর্তী বছরের বার্ষিক নগদ আন্তঃপ্রবাহকে আমরা ডি বলে আখ্যায়িত করতে পারি। এবার আসবো এনসিও, মানে প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ। এনসিও হচ্ছে প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ। এবার পেব্যাকের সূত্র কি? আমরা জানি পেব্যাক সময় ইকুয়াল এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। সরাসরি বসিয়ে দিব। আবার বলি, পেব্যাক সময়ের সূত্র হচ্ছে এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এখানে আমরা শিক্ষার্থী বন্ধুরা ধরে নিয়েছিলাম এ হচ্ছে, এর মান হচ্ছে 2, লিখে নিলাম এর মান 2। এনসিওর মান হচ্ছে প্রাথমিক বিনিয়োগ 5 লক্ষ টাকা, ধরে নিয়েছিলাম প্রাথমিক বিনিয়োগ 5 লক্ষ টাকা। এবার সি মানে হচ্ছে মূল বিনিয়োগের কাছাকাছি যে টাকার পরিমাণ বের হয়েছিল 3,30,000 টাকা, এখানে সরাসরি বসিয়ে দিলাম 3,30,000 টাকা। এবার ডি হচ্ছে পরবর্তী, সি এর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহের টাকার মান 1,75,000, 1,75,000 টাকা বসিয়ে দিলাম। 5 লক্ষ টাকা থেকে 3,30,000 বিয়োগ করলেই 1,70,000 বের হয়ে যাবে। 1,70,000কে 1,75,000 দিয়ে ভাগ করলেই 0.97 এর মান বেরোলো। এর সাথে 2 যোগ করলেই আমরা পেব্যাকের মান বের করে ফেলতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন মূলধনী আয় ব্যয় প্রাক্কলন বের করতে যাব দেখা যাবে যে 2টি প্রকল্প থাকবে। এখন আমরা একটি প্রকল্পের পেব্যাক সময় নির্ণয় করলাম। আমাদেরকে আরেকটি জিনিস জানতে হবে, পেব্যাক সময়টা আমরা কিভাবে নির্ণয় করলাম। সেক্ষেত্রে
এবং পেব্যাক সময় কোনটিকে গ্রহণ করব এবং কোনটিকে বর্জন করব সেক্ষেত্রে আমরা জেনে নেব। আমরা জানি একাধিক প্রকল্পের ক্ষেত্রে, একাধিক মানে একটির বেশি দুটি প্রকল্প থাকলে, একাধিক প্রকল্পের ক্ষেত্রে পেব্যাক পদ্ধতিতে, আমি আবার বলছি, একাধিক প্রকল্পের ক্ষেত্রে পেব্যাক পদ্ধতিতে যে প্রকল্পের পেব্যাক সময় কম, যে প্রকল্পের পেব্যাক সময় কম সেই প্রকল্পটি আমরা গ্রহণ করব। আমি আবার বলি, মনে করি এখানে আমরা শাপলা প্রকল্প ধরে যদি বলি 2.97 বছর বের হয়েছে, পদ্মা প্রকল্পে দেখা গেল 3.97 বের হয়েছে, তাহলে যেই প্রকল্পের কম সময় সেই প্রকল্পটি আমরা গ্রহণ করব এবং বেশি সময়টিকে আমরা বর্জন করব। আমরা আবার বলে নিই পেব্যাক সময় সূত্রটির ক্ষেত্রে কোনটি গ্রহণযোগ্য এবং কোনটি বর্জনযোগ্য। একাধিক প্রকল্পের ক্ষেত্রে পেব্যাক পদ্ধতিতে যে প্রকল্পের পেব্যাক সময় কম হয় সেই প্রকল্পটি গ্রহণযোগ্য, এবং যে প্রকল্পের পেব্যাক সময় বেশি হয় সে প্রকল্পটি বর্জন করতে হবে বা ত্যাগ করতে হবে। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, মূলধনী আয় ব্যয় প্রাক্কলনে সৃজনশীল করতে গেলে আমাদের যে যে সূত্রগুলির সম্মুখীন হতে হবে সেগুলো আমরা দেখে নিলাম। সেগুলোর ক্ষেত্রে কী কী বের করতে হয়? গড় মুনাফার হার নির্ণয়, গড় মুনাফার হার করতে গেলে গড় নিট মুনাফা বের করতে হয়। গড় নিট মুনাফা সরাসরি থাকে, আবার না থাকলে সেটা বের করতে হয়। কিভাবে বের করতে হয় সেগুলো আমরা জেনে নিয়েছি। বিক্রয় থেকে চলতি খরচ বাদ দিতে হবে, স্থায়ী খরচ বাদ দিতে হবে, বাদ দেওয়ার পরে করযোগ্য মুনাফা বের হবে, তার থেকে বাদ দিতে হবে কর, সেখান থেকে করযোগ্য মুনাফা থেকে কর বাদ দিলে নিট মুনাফা বের হয়ে যাবে। এবার আমাদের জানার বিষয় ছিল অবচয় কিভাবে বের করতে হয়। অবচয় বের করার সূত্র হচ্ছে প্রাথমিক বিনিয়োগকে প্রকৃত বছরের সংখ্যা বা প্রকৃত আয়স্কল দ্বারা ভাগ করলে অবচয় বের হয়ে যায়। এরপর আমরা দেখলাম পেব্যাক সময় কিভাবে নির্ণয় করতে হবে, যে আমরা যদি সরাসরি নিট মুনাফা থাকে তাহলে নিট মুনাফাকে বসাবো, না থাকলে আমরা নির্ণয় করে বের করব। তারপর তার সাথে অবচয় যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ বের হয়ে যাবে। নগদ আন্তঃপ্রবাহকে ক্রমযোজিত নগদ প্রবাহে পরিণত করার পর আমাদেরকে পেব্যাক সময় নির্ণয় করতে হয়। পেব্যাক সময়ের সূত্রটি দেখেছিলাম A+NCO-C /D। এর পরিচয়, NCOর পরিচয় এবং সি এর পরিচয়, ডি এর পরিচয় আমরা সব কিছু জেনেছি। সুতরাং আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই রাখছি। সবাইকে আসসালামু আলাইকুম বলে শেষ করছি।